নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যে আমার পড়ানো হয়ে গেছে বা আলোচনা করা হয়ে গেছে, তো সেই সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর সেগুলো কিরকম ধরনের আসতে পারে এই নিয়ে আমি আলোচনা করব এবং আলোচনার শেষে তোমাদের আমি ছবি সহ দিয়ে দেবো। ভিডিওটিকে তোমরা পজ করে সেগুলিকে খাতায় লিখে নিও এবং খাতায় লিখে অবশ্যই সেগুলো পড়তে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় সেটা লিখতে পারবে। তো আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা শুরু করছি। প্রথমেই প্রশ্নমান 1 যে প্রশ্ন উত্তর কেমন ধরনের আসতে পারে সেই নিয়ে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের পরপর আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। উত্তর কি? কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম হলো দিব্য এবং ভীম। পরের প্রশ্ন, কোন তিনটি রাজবংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল? উত্তর হবে বাংলার পাল বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ ও গুর্জর দেশের প্রতিহার বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান সঙ্গে মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কে কবে ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন? 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের ইতিহাসে 1192 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? 1192 খ্রিস্টাব্দ মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে ভারতে ঘুরি শাসন প্রতিষ্ঠা করেন। ওই কোশ্চেনটাই ঘুরিয়ে একটু এসেছে, এটা উত্তরটা এইভাবে তোমরা ঘুরিয়ে লিখবে। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে 1206 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক ভারতের রাজধানী দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল। একই প্রশ্ন দুভাবে আসতে পারে। রামচরিত কার লেখা? রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল? উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল। কে গঙ্গাইকোন চোল উপাধি নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন চোল উপাধি নিয়েছিলেন। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দটি একটি আরবি শব্দ, এর অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। ভারতবর্ষ আক্রমণকারী দুজন তুর্কি শাসকের নাম লেখো। ভারতবর্ষ আক্রমণকারী দুজন তুর্কি শাসকের নাম হলো গজনীর শাসক সুলতান মাহমুদ ও ঘুরের শাসক মোহাম্মদ ঘুরি। কে নদিয়া দখল করেছিল? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া দখল করেছিলেন। সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো। উত্তর হবে সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম হলো কি? অলবিরুনি এবং ফিরদৌসী। বঙ্গ নামের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের আরণ্যকে, ঐতরেয় আরণ্যকে। সকলোত্তর পথনাদ উপাধি কার ছিল? সকলোত্তর পথনাদ উপাধি রাজা হর্ষবর্ধনের ছিল। কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে? সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখো। সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম হলো মিনহাজ ই সিরাজ। এগুলো হচ্ছে সবই 1 নম্বরের প্রশ্ন, যেগুলো আসতে পারে সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর। এবারে এরকমই তোমাদের ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো এগুলো আসতে পারে। আমি কতগুলি ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোর জন্য দিয়েছি, তোমাদের আমি ছবি দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে নিও। এবং কিছু শূন্যস্থান পূরণ, প্রায় 10টি মতো শূন্যস্থান পূরণও, আমি 8টি মতো শূন্যস্থান পূরণও দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। আমি এবার চলে যাচ্ছি 2-3টে বাক্যের উত্তর, মানে এগুলো প্রশ্নমান আমি 2 বলতে পারি, প্রশ্নমান 2।
তার জন্য কিভাবে প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কি হবে। প্রথম প্রশ্ন, ত্রিশক্তির সংগ্রাম নামটি কি তুমি যথার্থ বলে মনে করো? উত্তরটি কি হবে? ত্রিশক্তি সংগ্রাম নামটি আমি যথার্থ বলে মনে করি, কারণ এই সংগ্রামটি তিনটি শক্তিশালী রাজবংশের মধ্যে উত্তর ভারতের কনৌজের অধিকারকে কেন্দ্র করে হয়েছিল। এই রাজবংশগুলি হলো কি? বাংলার পাল বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ ও গুর্জর দেশের প্রতিহার বংশ। মাৎসন্যায় যুগ বলতে কি বোঝো? মাৎসন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় বিশৃঙ্খলা বা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়, তাই বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কেই মাৎসন্যায় যুগ বলে। কৈবর্ত বিদ্রোহ কোন সময় কোথায় সংগঠিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন? পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল এবং এর দুজন নেতার নাম কি? এই বিদ্রোহে তিনজন নেতা হলেন দিব্য, রুদক এবং ভীম। ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ ঘটেছিল কিভাবে? ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ ঘটেছিল খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতকে আরব বণিকদের মাধ্যমে। তারা বাণিজ্য করার জন্য ভারতের পশ্চিম উপকূলে সিন্ধু মোহনায় মালাবারে বসতি স্থাপন করেছিল এবং আরবীয় বণিকদের সঙ্গে হিন্দু ও জৈন বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন। খিলাফত বলতে কি বোঝো? হযরত মুহাম্মদের মৃত্যুর পর খলিফারাই ইসলামী জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা হয়েছিলেন। যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলিকে দারুল ইসলাম বলে। খলিফা এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা। তার অধিকারের অঞ্চলগুলিকে কিন্তু বলা হয় খিলাফত। প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলি নিয়ে গড়ে উঠেছে সেগুলির নাম লেখো। প্রাচীন বাংলার সীমানা প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা ও মেঘনা। আর প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল কি? পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুনহ, গৌড়, সমতট ও হরিকেন। এই কটি প্রশ্ন তোমাদের 2 নম্বরের জন্য এসছে। আরো কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করে দেবো। তো এই হলো 2 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কি ছিল? এটা আমি আলোচনা করেছি। এর উত্তর হবে, সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ ছিল ভারতবর্ষের সম্পদ। গজনীর মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুণ্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ার তার সাম্রাজ্যে তা ব্যয় করা। এটা আমি আলোচনা করেছি। এরপরে প্রশ্ন হচ্ছে, শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, এই উক্তিটি ঠিক না ভুল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর উত্তর কি হবে? তোমাদের শশাঙ্ক আলোচনা করার সময় কিন্তু আমি ভালোভাবে ব্যাখ্যা করেছি। উত্তরটাকে তোমরা এইভাবে লিখবে যে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন, এই উক্তিটি কে বলেছিলেন? সুয়ানজান তার ভ্রমণ বিবরণীতে উল্লেখ করেছিলেন। কিন্তু এই উক্তিটি ভুল ছিল, কারণ শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজান কর্ণ সুবর্ণ নগরে উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। তাছাড়া শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইৎ সিং এর নজরে পড়েছিল বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি। তাই যদি শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী হতো তাহলে কি এটা সম্ভব হতো? তাহলে এটা হতো না। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এবং শশাঙ্ক আলোচনা করার সময়ও কিন্তু আমি ভালোভাবে ব্যাখ্যা করেছি এই উত্তরটিকে। এগুলো হলো প্রশ্নমান 3-এর। প্রশ্নমান 3-এর কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উত্তর সামগ্রী। এরপর আমি প্রশ্নমান 5 থেকে কয়েকটি প্রশ্ন বলে দেব, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লেখা আছে।
আমি ছবি সহ দিয়ে দেবো, পরে তোমরা ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নিও। আমি আর এই প্রশ্নের উত্তরগুলো আমি আর ব্যাখ্যা করছি না, আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, প্রশ্নমান 5-এর জন্য। এক হচ্ছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? কিভাবে ব্যবহার করেছিলেন আমি কিন্তু সুলতান মাহমুদ পড়ানোর সময় ভালোভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং ব্যাখ্যা করে দিয়েছি, তাই এর উত্তরটা আমি খাতায় তোমাদের লিখে দিয়েছি, তোমরা লিখে নিও। পরের প্রশ্ন হচ্ছে, বখতিয়ার খলজি বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল? এটাও কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা আমার চ্যানেলে সার্চ করো বাংলায় তুর্কি আক্রমণ, পেয়ে যাবে 7ম শ্রেণীর বিষয়বস্তু। এর উত্তরটা আমি কিন্তু খাতায় লিখে দিয়েছি, তোমরা ভিডিওটিকে পজ করে লিখে নিও। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলার রাজনীতি ও অর্থনীতির নিরিখে গৌড়ের এবং কনৌজের তুলনামূলক গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্নটি বলতে চেয়েছে যে রাজনীতির দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে গৌড় প্রাচীন বাংলায় কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং অর্থনৈতিক দিক থেকে কনৌজ কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই তুলনাটাকে তোমাদের লিখতে হবে। আমি এর উত্তরটাকে সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, তোমরা ভালো করে, আমি ছবি পাঠিয়ে দেবো, তোমরা সেগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে অবশ্যই সেটা পড়তে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। মোটামুটি এই দ্বিতীয় অধ্যায় এই প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলি আমি আলোচনা করলাম এবং এইগুলো তোমরা মোটামুটি সব লিখে নিও। আরো আমি আরেকটা বিষয় বলবো যে আমার এই দ্বিতীয় অধ্যায়ে যে যে বিষয়বস্তুগুলো আমি আলোচনা করেছি প্রত্যেকটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো বা দেখো, ভালো করে যদি সেটাকে মন দিয়ে শোনো বা সেটাকে যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা কিন্তু লিখতে পারবে। এই প্রশ্নগুলো তো আমি খাতায় প্রশ্নের উত্তর আকারে লিখে দিলাম, এছাড়াও যদি কিছু প্রশ্ন আসতে পারে তোমরা যদি ভালো করে মন দিয়ে শোনো সবই লিখতে পারবে। অবশ্যই তাই কি করবে, মোটামুটি পরীক্ষার আগে কিন্তু একটু আমার চ্যানেলে যেসব বিষয়গুলো আলোচনা করেছি একটু দেখে নিও। এই হলো দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর এবং আলোচনাও এখানে আমি শেষ করছি। তোমাদের পরীক্ষা সামনে এসে গেছে, তাই আমি প্রশ্ন উত্তরগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এরপর তোমরা সেগুলোকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেবে। এখানেই আমি 7ম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলতে চাই যে তোমাদের কোনো অসুবিধা হলে পরীক্ষার আগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কিছু লিখে জানাতে পারো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমি কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের সেগুলো ডাউটটা ক্লিয়ার করার বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে নিও, তোমাদের সাহায্যের জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।